তুই বসে পড়। আমি পরে সবার সাথে খাবো। মা, ভাবি, আপুরা বসে আছেন। ঠিক আছে। জনাব আজাদ বললেন। জামাইয়ের পাতে গোস্ত দিন আম্মু। তাসিন নম্র স্বরে বলল। আর লাগবে না, পরে লাগলে নেওয়া যাবে। মনে মনে বলল, গোস্ত লাগবে না, আমার বউকে দিয়ে দিন, আমি চলে যাই। হুরায়ন ঘুরে ঘুরে তিনজনেরই তদারকি করছে, নিজ উদ্যোগে সকলের পাতে খাবার দিচ্ছে। জনাব আজাদ মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টি তাক করে মেয়েকে বললেন, আপনি ভিতরে গিয়ে খেয়ে নিন আম্মু, বাকিটা আমি সামলে নেব। খেয়ে বিছানা ঠিক করে নিন। হুরায়ন স্বাভাবিকভাবে কথাটা কানে নিয়ে ভেতরে ঢুকে গেল। তাসিন মনে মনে শ্বশুরের প্রতি কৃতজ্ঞ হলো। জনাব আজাদ আরেকবার তাসিনের দিকে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে বললেন, একটু ভাত দেবো? তাসিন বাদ সাধল। তার খাওয়া হয়ে গিয়েছে, মন পড়ে রইল বিবির কাছে। হুরায়ন খাওয়া শেষ করে তাসিনকে নিয়ে গেল তার ঘরে। নিচু স্বরে বলল, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পর আসছি। খপ করে তার হাত চেপে ধরল তাসিন। পুরো দিনে মাত্র কাছে পেয়েছি তোমায়, এখন কোথাও যেতে হবে না। হুরায়ন লজ্জায় মাথা নিচু করে নিল। থুতনি গিয়ে ঠেকলো বুকে। মিনমিন করে বলল, মা, আপুরা বসে আছেন, না গেলে কি ভাববেন? বিয়ে তাদেরও হয়েছে হুরাইন, তাদের সকলের উচিত স্বামীকে নিয়ে দরজা বন্ধ করে বসে থাকা। আর কেউ ভাবলে ভাবতে পারে তোমার স্বামী তোমায় অত্যাধিক মাত্রায় মহব্বত করে। পুলকিত নজর হুরায়নের। সে প্রশ্ন করল, সত্যি মহব্বত করেন আমায়? তাসিন চট করে জবাব দিতে পারল না। ক্ষণ সময় চুপ রইল। আমার হৃদয়ের খুব কাছে, যাকে ভেবে আমার বুক তরপায়, যার জন্য আমার অপেক্ষা জমায়, তার প্রতি এই ব্যাকুল অনুভূতির কি নাম দেবে তুমি? ভালোবাসা নাকি ভালো থাকা? গভীর শ্বাসে টান পড়ে, থেমে যায় ভারী পড়া নিঃশ্বাসের শব্দ। পিনপথা নীরবতা বিরাজ করে ঘর জুড়ে। দক্ষিণা জানলা দিয়ে ধেয়ে আসা মৃদু শীতল বাতাস। অপ্রত্যাশিত জবাবে অন্তর রঙিন হয়ে ওঠে হুরায়নের। আনন্দে সলজ্জ হাসি। সেদিন তাসিনও শুধালো, তুমি ভালোবাসো? হুরায়নের চোখে সত্যের ঝিলিক অকপটে প্রস্তুত করে শব্দ। গতকাল থেকে আমি আপনার প্রতি বিশেষ এক ধরনের টান অনুভব করি। ইনশাআল্লাহ সেটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে শীঘ্রই। তাসিন দূরত্ব কমায়, নাকে টেনে নেয় মিষ্টি খুশবু। হুরায়নের শরীর থেকে আতরের সুবাস ভেসে আসছে। চুলে মুখ গুজে দিয়ে তাসিন জিজ্ঞেস করল, এত সুগন্ধি কেন? কুকড়ে যাওয়া শরীর, মৃদু কণ্ঠস্বর। আপনার জন্য। কথা না বাড়িয়ে হাসল তাসিন। চট করে হুরায়নের মস্তিষ্কে কিছু প্রশ্ন উকি দিল। উত্তর তার জানা, কেবল স্পষ্ট হতে চাইছে সে। ঘুরে বসলো তাসিনের মুখোমুখি। মুখে নববধূর ছাপ স্পষ্ট। খাড়া নাকের বাপাশে ছোট্ট সোনার নাকফুল জলজল করছে। বলল, আপনার মা কি আমার উপর নারাজ? জবাব না দিয়ে চেয়ে রইল তাসিন। ক্ষীণ সময় অপেক্ষা করিয়ে জিজ্ঞেস করল, কেন মনে হলো? হুরায়ন ইতস্তত করে বলল, কাল থেকে ওনাকে দেখিনি। আমি যখন সকালে দেখা করতে গেলাম, মুখ ঘুরিয়ে রাখলেন। বাবার সাথে এ বাড়ি আসার পূর্বে আবারও দেখা করতে গিয়েছিলাম, তিনি কথা বলেননি আমার সাথে। তাসিন দীর্ঘশ্বাস ছাড়ল। হুরায়নের দুহাত মুঠোয় নিয়ে বলল, মা তোমাকে পছন্দ করেন, কিন্তু ওনার মনোবাসনা অন্য কিছু ছিল। আমি নিজের পছন্দে বিয়ে করেছি বলে নারাজ। এটা সাময়িক ব্যাপার, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি চাই আমার পরিবারের সকলেই তোমার কাছ থেকে শিখুক। তুমি হয়ে ওঠো একজন আদর্শ শিক্ষক, সেই দিকেই ফোকাস করবে তুমি। হুরায়ন মাথা দোলায়, মনে মনে আওড়ায়, এই হাত দুটো ধরে রাখুন ভরসায়। তাহাজ্জুদ পড়তে উঠে পড়ল হুরায়ন। রোজ এই সময় তার ঘুম ভাঙে। তাসিনকে কয়েকবার ডাকার পরও সে সাড়া দিল না, ডাকল না। একদিনে কারো মাঝে পরিবর্তন হওয়া সম্ভব না, তবে আল্লাহ চাইলে সেকেন্ডে সব সম্ভব। তাহাজ্জুদ পড়ে অপেক্ষায় রইল ফজরের। মুয়াজ্জিনের ডাক ভেসে আসছে চারদিক থেকে। ধীরে ধীরে বাড়ির পরিবেশ গরম হয়ে উঠল। সকলেই জেগে গিয়েছেন। বাদ নেই হুসাইনের ছেলে তারশি। সেও রোজ বাবা দাদার সাথে ফজর পড়তে মসজিদে যায়। হুরায়ন জায়নামাজ সেরে তাসিনের মাথার পাশে এসে বসল। ধীর আওয়াজে ডাকল, এমন নরম সুরে তাসিনের ঘুম ভাঙার পরিবর্তে আরো গাঢ় হচ্ছে। মনে হচ্ছে কে যেন মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে থাকার আহ্বান জানাচ্ছে। আর একটু আরাম করে পাশ ফিরে গেল সে। হুরায়ন ফিরে ডাকলো। একসময় তার স্বর বড় হলো,
তাসিনের কানে গিয়ে স্পষ্ট পৌঁছাচ্ছে। তার মস্তিষ্ক জাগ্রত হচ্ছে, শুনতে পাচ্ছে হুরাইন তাকে ফজরের সালাত আদায় করার জন্য আহ্বান জানাচ্ছে। উঠছি উঠছি করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। তার গায়ে হাত রেখে মৃদু ধাক্কা দিল হুরাইন, বলল, আপনি না আমায় দায়িত্ব দিয়েছিলেন দুজনকে জান্নাতে নিয়ে যাওয়ার। আপনি নাকি আমাকে সাহায্য করবেন। কোথায় গেল আপনার কথার মূল্য? তাসিন ঘুম জড়ানো গলায় বলল, অল্প কিছুক্ষণ উঠে, আচ্ছা এটা না। আব্বু, ভাইয়া, তারশেদ সকলেই মসজিদে চলে যাচ্ছে। আমি ঘরে পড়ে নেব। এবারে হুরাইনের স্বর কঠিন হলো। না, আপনি এক্ষুনি সবার সাথে মসজিদে যাবেন। একটা 7 বছরের বাচ্চা যদি আরামের ঘুম ত্যাগ করতে পারে, আপনি কেন পারবেন না? উঠে পড়ুন, হাত পা ঝেড়ে ফেলে অজু করে নিন। এবার তাসিনের ঘুম ছুটে গেল। এক লাফে বিছানা ছাড়তেই এতক্ষণের আদুরে ঘুম উবে গেল। এখন সতেজ লাগছে। তাসিন অজু করে নিতে তার পাঞ্জাবি টুপি এগিয়ে দিল হুরাইন। একটু আগের কঠিন মুখশ্রীতে এক কেবল কোমলতা, এক টুকরো নূর জ্বলজ্বল করছে। তাসিন পা বাড়িয়ে শব্দ হলো। শাবাবের পরিবার সম্পর্কে আতাউর রহমান খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। জানতে পারলেন বাবা বেশ প্রভাবশালী, একমাত্র পুত্র, বিবাহিত জীবনের 13 বছর পর একমাত্র সন্তানের জন্ম। বাবা মায়ের আদরের পুত্র জেনে আতাউর রহমান যা বুঝার বুঝে গেল। এর পরিবারকে জানিয়ে খুব একটা লাভ হবে না, হয়তো বা টাকা দিয়ে আতাউর রহমানকে মুখ বন্ধ রাখতে বললেন। কি করতে হবে তিনি মনস্থির করে ফেললেন। টাকা ছিটালে আজকাল অনেক কিছু পাওয়া যায়। কিছু ছেলে পেলে হায়ার করলেন শাবাবকে মেরে হাত পা ভেঙে দেওয়ার জন্য। তিনি মেয়েকে ভার্সিটি পাঠিয়ে ফোন লাগালেন সেই ছেলেদের লিডারের কাছে। হ্যাঁ, হাত পা ভেঙে দিয়েছো। কয়েক মাস অন্তত আমার মেয়ে শান্তিতে থাকবে আর ওই বিয়াতরটা শিক্ষা পাবে। উপাস থেকে অট্ট হাসি ভেসে এলো। চমকে উঠলেন আতাউর রহমান। তিনি বললেন, এই হাসছো কেন? যে কাজে পাঠিয়েছি সেটা করেছো? আমি শাবাব বলছি শ্বশুর আব্বা, আপনার মেয়ের জামাই। আমার ছেলেদেরকেই আমাকে মারার জন্য পাঠিয়েছেন। বলি কি শ্বশুর আব্বা, একটু ঘিলু খাটিয়ে কাজ করুন। খ্যাক করে উঠলেন আতাউর রহমান। এই এই অসভ্য ছেলে, কি বলতে চাও তুমি? আমার ঘিলো নেই না? শাবাব কটাক্ষ করে বলল, আছে নাকি? বাপ মেয়ে দুটোই ঘিলু ছাড়া। ঘিলু থাকলে তো মেয়েকে আমার হাতে তুলে দিতেন। দাঁতে দাঁত চাপলেন আতাউর রহমান। তোমাকে সামনে পেলে না। মুখের কাছে টেনে নিল শাবাব। রগর করে বলল, বাড়ি নিয়ে জামাই আদর করতেন তাই না? অবশ্য শ্বশুর হিসেবে আপনি পারফেক্ট। আপনার মেয়ে নিয়ে লড়াইটা বেশ জমবে। আই লাভ ইউ শ্বশুর আব্বা। ইস, আপনার মেয়েকে এখনো আই লাভ ইউ বলা হয়নি। যাই গিয়ে বলে আসি। এই বেয়াত্তব, একদম ফোন কাটবি না। আমার মেয়ের কাছে যাবি না তুই। ছি, কি নির্লজ্জ, আমাকে আই লাভ ইউ বলা হচ্ছে। আতাউর রহমানের নাক মুখ লাল হয়ে গেল। ভারী লজ্জার ব্যাপার। শাবাব খট করে কল কেটে দিয়ে কুটিল হাসল। বিড়বিড় করে বলল, এবার দেখুন শ্বশুর আব্বা, কিভাবে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাই। শরীরে তেল চর্বি বেড়ে গিয়েছে। দৌড়ঝাঁপ করলে শরীর ফিট থাকবে। কৃতজ্ঞতা জানান আমাকে। ছেলেগুলোর দিকে ফোন ছুড়ে দিয়ে সামনে পা বাড়ালো শাবাব। তার গন্তব্য ফাবিহা। হাত ঘড়িতে সময় দেখলো সে। চোখে সানগ্লাস লাগিয়ে নবাবের স্টাইলে হাঁটছে। চেহারা, চলাফেরার স্টাইল, উচ্চতা বিচার করলে একজন হ্যান্ডসাম পুরুষ। কথাটা একেবারে মিথ্যে না। ক্ষমতাও তার কম না। বাবার একমাত্র ছেলে, টাকা পয়সা তো সব তারই। আড়ালে আবডালে জুনিয়র মেয়েরা ঠিকই আর চোখে দেখে তাকে। তাতে যেন স্বভাব দাম্ভিক হয়ে ওঠে। কি কম আছে তার? একটা মেয়ে কেন তাকে এড়িয়ে চলবে? ফাবিহার ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় রইল শাবাব। ক্যাম্পাসের গেট পেরিয়ে বেরোতেই শাবাবকে দেখে থমকে গেল ফাবিহা। অজানা ভয় মনে ভেতর বাসা বাঁধল। বাবা তো বললেন আজকের পর থেকে সে স্বাধীনভাবে চলাফেরা করবে। শাবাব নামক কোনো কালো ছায়া আর থাকবে না। ফাবিহা ধীরে ধীরে পাশ কাটানোর চেষ্টা করল। ডেকে উঠলেন শাবাব। আরে জানেমান, কোথায় যাচ্ছ? আমি তোমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছি। ফাবিহা কথা বাড়াতে চাইল না। চুপ থাকাই শ্রেয়। শাবাব এগিয়ে এসে খপ করে ফাবিহার হাত চেপে ধরে বলল, চলো চলো জানেমান, শ্বশুর আব্বা বলেছেন তোমাকে আই লাভ ইউ বলতে। তুমি নাকি গতকাল কেঁদে কেটে পুকুর বানিয়েছ। আশ্চর্য, সামান্য আই লাভ ইউ শোনার জন্য কেউ এমন করে? ফাবিহা হতভম্ব হয়ে গেল। কি আবোল তাবোল বলছে এই ছেলে। হাত মোচড়ানো শুরু করে দিয়ে বলল, দেখো, পাবলিক প্লেসে স্ক্রিনকেট করো না। হাত ছাড়ো আমার। আচ্ছা, তাহলে আমার সাথে চলো। তোমার সাথে যাবো মানে? কোথায় যাবো আমি?
তোমার শ্বশুর বাড়ি যাবে, চলো। বিয়ের আগে সবটা দেখতে হবে না? হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিল ফাবিহা। তেজি কণ্ঠে বলল, কখনো না। তুমি যদি পৃথিবীতে শেষ পুরুষও হয়ে থাকো, তবু আমি তোমায় বিয়ে করব না, লম্পট একটা। শাবাব চুপ করে রইল, তার চোখে কাতরতা। ফাবিহার হাত দুটো আবারও মুঠো বন্দি করে আকুতি করে বলল, তোমাকে পেলে আমি ভালো হয়ে যাব ফাবিহা, বিশ্বাস করো। ফাবিহা তাকালো শাবাবের চোখে। কোথাও মিথ্যের ছিটে ফোটাও নেই, তবু ফাবিহার মন গলল না। কেবল নিজের হাত দুটো ছড়িয়ে নিয়ে বলল, যেতে দাও আমায়, তুমি আমার সামনে না এলেই খুশি হব। শাবাব হো হো করে হেসে ফেলল। ভারী জমকালো ফাবিহা। মুহূর্তেই রং বদল হয়ে গেল। শাবাব ঠোঁট চোখা করে আফসোস সূচক শব্দ করল। তার চোখে মুখে বিশ্বজয়ের হাসি। ফাবিহাকে একটু হলেও বোকা বানাতে পারল। মন না বলুক বা গলুক, কিঞ্চিত হলেও মেয়েটার মনকে ভাবতে বাধ্য করেছে। শাবাব ভর্ৎসনা করে বলল, আজ দিদাই ছিলে, বিশ্বাস করবে কি করবে না, কাল পরশু তো আমাকে বিয়েই করে ফেলবে। আতার রহমান এদিকেই ছুটে আসছেন। হাঁপিয়ে গিয়েছেন তিনি, ঘন ঘন শ্বাস টানছেন। ফাবিহা উৎকণ্ঠিত হলো। বাবা, কি হয়েছে তোমার? শাবাব হাঁক ছাড়ল। পাশের দোকানদারকে বলল, টিটু, একটা ঠান্ডা পানি দে তো। টিটু ঠান্ডা পানি নিয়ে ছুটে এলো। শাবাব বোতলের ক্যাপ খুলে আতার রহমানের সামনে দিয়ে ঢকঢক করে গিলে নিল সব পানি। তৃষ্ণা মিটিয়ে চমৎকার হেসে বলল, আপনি হাঁপিয়ে গিয়েছেন শ্বশুর আব্বা, আপনার কষ্ট কি আমার সহ্য হয়? তাই পানি পান করে তৃষ্ণা মেটালাম। আতার রহমান হতভম্ব। পাশ থেকে ফাবিহা শক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। সে ভেবেছিল পানি বুঝি তার বাবার জন্য। শাবাব ফাবিহার দৃষ্টি দেখে সামান্য ঘাড় উঁচু করে বলল, যা বাবা, আমি কি করলাম? ফাবিহা মুখ শক্ত করে বলল, তুমি একটা হৃদয়হীন অমানুষ। শাবাব ভাবলেইসীন কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, ও, তোমাকে তো আই লাভ ইউ বলা হলো না। শ্বশুর আব্বা, আপনি এসেছেন, ভালো করেছেন। আপনাকে সাক্ষী রেখে আমি আপনার মেয়েকে বলছি আই লাভ। দুদিন হলো হুরায়ন ফিরেছে তাসিনের সাথে। সাজেদা থমথমে গলায় টুকটাক কথার জবাব দেন, তবে খোঁচাতে বেশি পছন্দ করেন। যেসব ওনার ধাতে নেই তেমন ব্যবহারও আজকাল করে বসছেন। তাসিন ঘরে থাকার পরও এই কাজ ও কাজের বাহানায় ঠেকে নিয়ে আসেন হুরায়নকে। নিশে নিজের মতন করে সময় কাটায়, সে প্রয়োজন ছাড়া কথা বলে না। তাসিন বাইরে থেকে এসে জামাকাপড় ছেড়ে নিল, হাতে হাতে সবটা এগিয়ে নিচ্ছে হুরায়ন। তাসিন জিজ্ঞেস করল, খেয়েছো? না। হুরায়নের জবাবে প্রশস্ত হাসল সে। হুরায়নের নাক টিপে দিয়ে বলল, খিদে পেলে অপেক্ষা করতে হবে না, খেয়ে নেবে। আপনি তাড়াতাড়ি ফিরবেন, তাহলে আমারও আর আগ বাড়িয়ে খিদে পাবে না। নিচু স্বরে জবাব দিল হুরায়ন। তাসিন বাধ্য স্বামীর মতন মাথা নাড়ালো। দুজন একসাথে খেয়ে ঘরে আসতেই হুরায়নের দিকে একটা বাক্স এগিয়ে দিল। ভ্রু গুজকে বাক্সটা উল্টে পাল্টে দেখতেই তাসিন বলল, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা, সবার সাথে যোগাযোগ করতে পারবে। হুরায়ন ফোন দেখে অবাক হলো। তার কোনো ফিল ছিল না প্রয়োজনে মা বা ভাবির ফোন ব্যবহার করেছে, তাই ফোনের সেটিংস সম্পর্কে তার তেমন ধারণা নেই। বাক্স খুলেই তাসিন সবকিছু ঠিক করে দিয়ে শুয়ে পড়ল। কপালের উপর এক হাত রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, মাঝখানে এক হাত দূরত্ব। হুরায়ন চোখ বন্ধ করল না, তাকিয়ে রইল তাসিনের মুখপানে। কিছু একটার অপেক্ষা করছে সে, অথচ তাসিন নির্বিকার ভাবে শুয়ে আছে। মন খারাপ করে রইল হুরায়ন। ক্ষণ সময় পর তাসিন হেসে ফেলে বলল, এইভাবে চোখ দিয়ে গিলে না নিয়ে বুকে এলেই পারো। আমি জানি আমি খুব অ্যাট্রাক্টিভ। হুরায়ন নড়চড় করল না, মুহূর্তেই চোখের পাতা বন্ধ করে নিল, যেন সে কিছুই শুনতে পায়নি। গভীর ঘুমে আচ্ছন্ন তাসিন চোখ শুরু করে তাকিয়ে থেকে হঠাৎ এক টানে তাকে কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে রগড় করে বলল, সত্যি রাগ করেছো নাকি আদর টাদর পাওয়ার বাহানা? লজ্জা পেয়ে স্বর উঁচু হয়ে গেল হুরায়নের। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ঝাড়ির ছুড়ে বলল, ধ্যাৎ, সরুন তো। তাসিনের চোখে চোখ পড়তেই থমকে গেল সে। চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ভীত সন্ত্রস্ত হয়ে ঢোক গিলল হুরায়ন। স্বর একেবারে ক্ষীণ করে বলল, বাকিটুকু বলার পূর্বে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। হুরায়নকে চমকে দিয়ে শরীর কাঁপিয়ে হেসে উঠল তাসিন। হতভম্ব হয়ে গেল হুরায়ন। সে ভেবেছিল উঁচু গলায় কথা বলাই তাসিন রেগে গিয়েছিল। আচানক তার চোখে পানি চলে এলো। এবার তাসিন নিজেই হতভম্ব হয়ে গেল। সে তো ধমক টমক দেয়নি, চাপা উত্তেজনা নিয়ে বলল, আমি কি করলাম?
তাসিনের অফিস যাওয়া আসা হচ্ছে। সকালে বের হওয়ার পূর্বে হুরাইনের ডাক পড়ে, তারপর একেবারে বেরিয়ে যাওয়ার আগেই মাকে বলে তবেই বের হয়। সবটা মনোযোগ দিয়ে খেয়াল করেছেন সাজেদা। যেহেতু হুরাইনকে তিনি পুত্রবধূ রূপে মানতে পারেননি, তাই মাথায় একটা কথা গেঁথে গিয়েছে। মাত্র কয়েকদিনই ছেলে ওনার পর হয়ে গিয়েছে। আগে খাওয়া শেষ করে মাকে বলে তারপর বের হতো, এখন খাওয়া শেষ করে আগে বউকে ডাকে। একটুখানি ক্ষোভ জন্মালো মনে। হুরাইন তরকারি কাটাকুটি করছে, সাজেদা পাশে দাঁড়িয়ে কাজের ছলে কথা ও কথা বলে হুরাইনকে বুঝিয়ে দিচ্ছে বাড়ির বড় বউ হিসেবে বাপের বাড়ি থেকে ফার্নিচার এনে ঘর সাজানো, স্বামীকে গাড়ি উপহার দেওয়া স্ত্রীর কর্তব্য। হুরাইন সবটা বুঝেও চুপচাপ শুনে রইল। না বুঝার ভান করে শাশুড়ির সাথে কথা বাড়িয়ে ভাব জমানোর চেষ্টা করলো। 2-3 দিন যাবৎ এসব নিয়ে বিনিয়ে কথা শোনাচ্ছে। সাজেদা যদিও লোভী নারী না, তবু হুরাইনকে এসব বলে অশান্তি দেওয়াটাই হুনার মূল উদ্দেশ্য। যেহেতু হুরাইন কিছুই বুঝতে চেষ্টা করছেন না, তাই সাজেদা আজ সরাসরি বলবেন, তুমি তো পরিবারের ছোট মেয়ে, সবার আদরের, কই সেই রকম কিছু তো নজরে পড়ছে না। সাজেদা কথা শেষ করে আর চোখে হুরাইনকে দেখে নিচ্ছে। মাথায় ভালোভাবে আঁচল টেনে কাজ করছে মেয়েটা। আশ্চর্য, কাপড়টা কেন মাথা থেকে সরছে না? এমন সোনার টুকরো বউকে কে না চায়? ছেলের কারণেই বউকে তিনি মেনে নিতে পারছেন না। নিজের বাপের দিকের লোকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তাহলে এই মেয়েকে মেনে নেবেন কিভাবে? হুরাইন মৃদু স্বরে বলল, কি করলে বোঝা যাবে আমার বাবা মা পরিবার আমাকে ভালোবাসেন? সাজেদা তীক্ষ্ণ স্বরে বললেন, মানুষ ছোট মেয়েদের ভালোবেসে শ্বশুরবাড়িতে টুকটাক জিনিসপত্র দেয়, জামাইকে গাড়ি টাড়ি উপহার দেয়। এসব তো দূরের ব্যাপার, আমার ছেলে বিয়েতেই কোনো সোনার জিনিস উপহার পেল না। একজন রিক্সা চালকের মেয়ের জামাইও সোনা উপহার পায়, আর আমার ছেলেটা যেখানে নিজেই সোনার টুকরা। হুরাইন মৃদু হেসে জবাব দিল, ঠিকই তো আম্মা, আপনার ছেলে নিজে যেখানে সোনার টুকরা, সেখানে সামান্য সোনা দেয়া তাকে অপমান করার সমান নয় কি? সাজেদা তেতে উঠলেন, নিজের কথায় ফেঁসে গিয়ে বললেন, না দেওয়ার জন্য এখন কত শত যুক্তি বের করবে, এসব আমার জানা আছে। হুরাইন কাজ না থামিয়েই বলল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে সোনার কড়া বা আংটি পরায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের হাতে সোনার আংটি দেখলেন। তিনি তা খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং বললেন, তোমাদের কোনো ব্যক্তি আগুনের টুকরো হাতে রাখতে চাইলে এই আংটি হাতে রাখতে পারে। সাজেদা থতমত খেয়ে চুপ করে গেলেন। ঘন্টা না পেরোতেই আবারও অন্যান্য উপহারের জন্য বলতে লাগলেন। হুরাইন বলল, আম্মা, আপনারা কি যৌতুক নিতে চান? তাহলে আমি আব্বুকে বলবো যৌতুক পাঠাতে। খ্যাক করে সাজেদা জবাব দিলেন, যৌতুক চেয়েছি আমরা? আমাদের এত নিচু মানসিকতা নেই। উপহার আর যৌতুক কি এক হলো? হুরাইন চুপ করে রইল। এই মুহূর্তে সে যতই বুঝাতে যাক না কেন, হিতে বিপরীত হবে। সাজেদা ভেবে বসবেন সে তর্ক করছে। বিকেলে আবারও নিয়ে এসব কথা তুলতে হুরাইন নিজের ফোন নিয়ে শাশুড়ির পাশে বসল। বলল, আম্মা, আপনার চুলে তেল দিয়ে দিই, আসুন। লাগবে না তোমার তেল দেওয়া। হুরাইন বারণ শুনল না। সাজেদা স্বেচ্ছায় তেল দিতে দেবেন না সে বুঝে গিয়েছে, তাই জোর করে তেল নিয়ে সাজেদার পেছনে বসলো। এদিকে ইউটিউবে ঢুকে ওয়াজ চালিয়ে দিয়েছে। ওয়াজের মূল বিষয় বস্তু যৌতুক, কিভাবে আধুনিকভাবে টেকনিক করে মানুষ যৌতুক আদায় করছে, আর নাম দিচ্ছে উপহার। এর ভয়াবহতা সম্পর্কে বলা হচ্ছে। সাজেদার শরীর দিয়ে আগুন ঝরছে। এই মেয়ে তো বড্ড থরিবাজ। কি সুন্দর ওয়াজ চালিয়ে তাকে জবাব দিচ্ছে। তিনি শক্ত হয়ে বসে রইলেন, মুখ ভোঁতা হয়ে গিয়েছে। পেছনে বসে ঠোঁট টিপে হেসে চলেছে হুরাইন। তারও তর্ক করা হলো না। এদিকে শাশুড়িও বুঝে গেলেন ব্যাপারটা। সাপও মরল, লাঠিও ভাঙল না, টাইপ হয়ে গেল। তেল দেওয়া শেষ করে ঘরে এসে নিজের কাজে নিজেই কিছুক্ষণ প্রাণ খুলে হেসে নিলে হুরাইন। পুরো আওয়াজ শেষ করে তবেই উঠেছে সে। সাজেদা একটু কথাও আর মুখ দিয়ে বের করেনি। শক্ত হয়ে একইভাবে বসেছিলেন। তীব্র যন্ত্রণায় দিন কাটছে ফাবিহার। বাড়ি এলে তাসিনের কথা মনে পড়ে, আর ক্যাম্পাসে গেলে শাবাবের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ে। আজ আর একদমই ক্লাসে যেতে ইচ্ছে করছে না। সে শুয়ে পড়ল। মা এসে ডাকাডাকি করে গেলেন। ফাবিহা জানিয়ে দিল সে আজ ক্লাসে যাবে না, এখন যেন ডাকাডাকি না করে। বাবার কথা মনে পড়ল তার। মানুষটা তার জন্য অধিক দুশ্চিন্তা করেন। তার সাথে সাথে তার বাবাকেও দৌড়ের উপর রেখেছে শাবাব। বাবা কেমন অস্থির হয়ে পড়েন।
বয়স হয়েছে, পূর্বের মতন শারীরিক আর মানসিক শক্তি কোনোটাই নেই। তাকে নিয়ে চিন্তা করে কালও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এমনিতে হার্ট রোগী। ফাবিহা সিদ্ধান্ত নিল বাবাকে আর কিচ্ছু জানাবে না। সে শাবাবের সাথে সমঝোতায় এসে সবটা মিটমাট করার চিন্তা ভাবনা করলো। ফাবিহা 2 দিন ক্লাসে গেল না, কারণ ফোন বেজে যাচ্ছে অনেকক্ষণ ধরে। শব্দ পেয়ে ঘরে এসে নম্বর দেখল। অপরিচিত নম্বর দেখে প্রথমেই রিসিভ করলো না। মাথা খাটানোর চেষ্টা করলো এটা তাদের কারো নাম্বার কিনা। তেমন কারো কথাই মনে পড়ছে না। ফাবিহা ফোন তুলে সালাম দিল। ওপাশ থেকে সালামের জবাব এলো না, ফেসে এলো ধমকের সুর। এই জানেমান, ক্যাম্পাসে আসছো না কেন? আমার শ্বশুর কি অক্কা পেয়েছে? তুমি শোক পালন করছো? আমি তো মেয়ের জামাই, আমাকে খবর দেওয়া তোমার উচিত ছিল। কথার ধরন শুনে ফাবিহা বুঝে গেল এই লম্পট শাবাব। তার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। মুখ দিয়ে আবার সুশীল ভাষা বের হলো না। প্রচন্ড উগ্র কণ্ঠে বলল, তোর বাপের কথা বলতে পারিস না? হ্যাঁ, আমার বাবাকে নিয়ে আর যদি উল্টাপাল্টা কথা বলিস তো এক কোপে তোর মাথা আলাদা করে দেব, এরপর জেলে যাব। অসভ্য, অজাত কুজাতের বংশধর। ফাবিহার শরীর কাঁপছে রাগে, তার চোখে পানি চিকচিক করছে। বাবা তার প্রাণ, আর সেই বাবাকে নিয়ে বিন্দুমাত্র কথা সে সহ্য করবে না। এত বড় কথা তো নয়। শাবাব বেহায়ার মতন হো হো করে হেসে বলল, এত রাগ? আগে বলো ক্যাম্পাসে আসছো না কেন? আমাকে ভয় পাচ্ছ? তোকে ভয় পাওয়ার কি আছে? কেন নিজের অপকর্ম দিয়ে পরিবারকে গালি শোনাতে চাচ্ছিস? তোর লজ্জা শরম নেই? শাবাব ধমকে উঠল। জানেমান, তুই তোকারি করবে না। তুই যেটার যোগ্য সেটাই তো বলেছি আমি তোকে। তুই তোকারি করলে কি করবি? আজীবনের জন্য মুখটাই বন্ধ করে দেব জান। এবার শাবাবের স্বর কঠিন শোনালো, যেন ফাবিহাকে সামনে পেলে এক্ষুনি টুটি চেপে ধরে মেরে ফেলতো। ফাবিহা ফুসফুস করে বলল, তোর ওই নোংরা মুখে আমাকে জান ডাকবি না। আজীবন আমার মুখ থেকে তোমায় জান শুনতে হবে জানেমান। কাল সোজা ভার্সিটি আসবে, নয়তো কি? তোমার বাসায় চলে যাব। হাঙ্গামা করলে আশেপাশের মানুষ যখন কানাকানি করবে তখন আমার শ্বশুর শাশুড়ি ঠিক থাকবেন কিনা সেটাই দেখার বিষয়। সেদিন একটুখানি দৌড়ঝাঁপ করেই শ্বশুর আমার হাঁপিয়ে গিয়েছেন। ভেবে দেখো তুমি কি করবে। ফাবিহা অতিষ্ঠ হয়ে পড়ল। কি চাও তুমি? কেন আমার আর আমার পরিবারের সাথে এমন করছো? এসব করব না আমি। তোমার বাবা মা শান্তিতে থাকবে, একটা শর্ত আছে। ফাবিহা হার মানার ভঙ্গিতে বলল, কি শর্ত? আমি যতদিন চাইবো ঠিক ততদিন তুমি আমার সাথে প্রেম করবে। আমার ইন্টারেস্ট হারিয়ে গেলেই তোমার মুক্তি মিলবে। আতঙ্কে মৃদু চিৎকার দিল ফাবিহা। অসম্ভব। শাবাব হেসে বলল, তাহলে এসব চলতে থাকবে সব সময়। জেনে খুশি হবে যে আমি তোমার বিয়ে হতে দেব না, আর নিজেও তোমায় বিয়ে করব না। যতবার পাত্রপক্ষ আসবে ততবারই তারা জানবে তুমি আমার বউ। ফাবিহা দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো কুলাঙ্গারের জন্ম দিয়ে তোমার মা কতটা আফসোস করেছেন সেটা দেখার খুব ইচ্ছে আমার। তাহলে বের হও, আমি আসছি তোমাকে নিতে। তোমার ইচ্ছেও পূরণ হবে, সাথে শ্বশুর বাড়িও ঘুরে দেখবে। ফাবিহা অতিষ্ঠ হয়ে বলল, আল্লাহ তোর বিচার করুক। তুই মরতে পারিস না শয়তান। শয়তান মূল্যে তোমার মতো ভালো মানুষদের কাতুকুতু দিবে কে? এবার কল কেটে বিছানায় ফোন ছুঁড়ে মারল ফাবিহা। নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। শাবাব ফোনের দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটে স্পষ্ট হাসি রেশ। ভীষণ কণ্ঠে হাসি কন্ট্রোল করেছে সে। ঘন অন্ধকারে তলিয়ে যাওয়া শহরে মিঠে আলোর ছোঁয়া। রাত্রি বোধ করা যায় 12 ঘর পেরিয়েছে। এখনো জেগে আছে 2জন মানুষ। কলিং বেলের শব্দ কর্ণকুহরে পৌঁছতে তস্ত পায়ে ছুটে গেলেন মধ্যবয়স্ক নারী সুমাইয়া। পেছনে ফিরলে হয়তো স্বামীর রোষপূর্ণ দৃষ্টি দেখতে পেত। সুরাইয়া দরজা খুলে দিতে কাঙ্ক্ষিত চেহারা ভেসে উঠল। চিন্তা মুক্ত হলেন তিনি। শাবাব মায়ের সাথে হেসে কথা বলে ভেতরে ঢুকতে গিয়েও ঠোঁটের হাসি মিলিয়ে গেল বাবাকে দেখে। সুরাইয়া ছেলেকে ঠেলে বললেন, হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। ফিরোজ আমলের চোখের চাহনি কঠিন, দরাজ গলায় বললেন, বাড়ি না ফিরলেই হতো। এত রাত পর্যন্ত যেখানে কাটিয়েছিস সেখানেই বাকি রাত পার করে দিতে পারতি। সুমাইয়া বিরক্ত মাখা গলায় বললেন, আহা, এমন করছো কেন? ছেলেটা মাত্র বাইরে থেকে এসেছে। বাইরে থেকে এসেছো তো কি হয়েছে? কাজ করে তো আসুনি, আনন্দ ফুর্তি করে এসেছে। বসে বসে আমার অন্য ধ্বংস করা ছাড়া আর তো কোনো কাজ নেই। শাবাব বাবার
কটাক্ষ স্বরের বিপরীতে তীব্র প্রতিবাদ জানালো। দমে না গিয়ে বলল, খাবো না তোমার খাবার, বারবার এসব খোটা ভালো লাগে না। মেজাজ চড়েছিল ছেলের উপর। এবার আরেকটু ক্ষেপে গেলেন ফিরোজ আলম। বললেন, কতবার আর একই কথা বলবি বলতো? না নিজে চাকরি বাকরি কিছু করছিস, আর না আমার সাথে থেকে ব্যবসার হিসাব বুঝে নিচ্ছিস। আমি তো এখনই সব ঘাড়ে নিতে বলিনি। যতদিন আমি বেঁচে আছি তোর চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু সবটা তো বুঝে নিবি, সেটাও করছিস না। তাছাড়া চাকরির কথা বলছিসই বা না কেন? রেজাল্টের নমুনা দেখলে কেউ চাকরি দেবে না। না কুচু স্বভাবের অহংকার যেন মুহূর্তে ঝনঝন করে ভেঙে চূর্ণ হলো। নিজের অপমান সে কিছুতেই মেনে নিতে পারে না। আর রেজাল্ট, পড়াশোনা দিয়ে কি হবে? কতজন পড়াশোনা করে কত কিছু করতে পেরেছে? 90% মানুষই শিক্ষিত বেকার। তার বাবার টাকা থাকতে সে কেন শুধু শুধু মেধা খাটাতে যাবে? বাবাকে শুনিয়ে দিল কিছু কথা। পড়াশোনা ভালো রেজাল্ট দিয়ে কতজন তোমার মতো টাকা কামিয়েছে? ছোটবেলায় আমার বাবা স্কুল চুরি করেছে, আমি সাধু সন্ন্যাসী হব, এটা ভাবাও আমার বাবার নির্বুদ্ধিতার প্রমাণ। বাবার ছোটবেলার কথা মনে করিয়ে দিতে পেরে শাবাব মনে মনে নিজেকে বীর ঘোষণা করল। ভেবেছিল বাবাকে বুঝে টেক্কা দিতে পেরেছে। ফিরোজ আলম বললেন, আমি স্কুল পলাতক ছাত্র হয়ে যা করেছি তুই শুধু এর 1/3 করে দেখা। শাবাব বলল, যার বাপের এত কিছু আছে তার আবার কিছু করার কি দরকার? মা ভাত দাও। ফিরোজ আলম চরম হতাশ এই ছেলেকে নিয়ে। সাথে আশ্চর্য সুরে বললেন, একটু আগে না বললে আমার খাবার খাবি না? এখন খাবার দিতে বলছিস কোন মুখে? শাবাবের স্বাভাবিক জবাব। আমি তো তোমার খাবার খাবো না বলেছি, মাকে তো আমার খাবার দিতে বলেছি। সুরিয়া চোখ নামিয়ে বলল, শাবাব, চুপচাপ হাত মুখ ধুয়ে আয়। বাবার সাথে এভাবে তর্ক করা ভালো না। শাবাব এবার চুপ করে চলে গেল নিজের ঘরে। ফিরোজ আলম স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কথায় ছেলেকে প্রশ্রয় দেওয়া। বিয়ের 1 যুগ পর জন্ম নেওয়া সন্তান তার মাঝে একমাত্র সন্তান বলে ওকে অতিরিক্ত মাথায় তুলে ফেলেছি। এখন না পারছি মাথা থেকে সোজা পথে নামাতে, আর না পারছি একেবারে আছড়ে ফেলতে। এক সন্তান হিসেবে ওর প্রতি অতিরিক্ত আবেগী হয়ে শাসনের কথাই ভুলে গিয়েছি। সন্তানের আদরের পাশাপাশি শাসনও প্রয়োজন। তুমি ওর অন্যায় আবদারগুলোকেও প্রশ্রয় দিয়েছ। সুরাইয়া বললেন, আমার অনেক সাধনার ছেলে, তাছাড়া ছেলে মানুষ এখন এসব আড্ডাবাজি করবেই। বিয়ের পর দায়িত্ব কাঁধে এলেই সব ঠিক হয়ে যাবে। তুমি এখনো প্রশ্রয় দিচ্ছ। যে ছেলে 27 বছরেও ঠিক হতে পারলো না, সে বিয়ে করেই ঠিক হয়ে যাবে, দায়িত্ব কাঁধে নেবে বলছো? বরং আমাদের মাথায় ঝামেলা তুলে দিয়ে সে নির্বিকার ঘুরে ফিরে বেড়াবে, স্ত্রীর দায়িত্ব পালন করবে না, ইচ্ছে মতো সব করবে। তখন ঝামেলা ওর ঘাড়ে নয়, বরং আমাদের ঘাড়ে আসবে। তাছাড়া এই বাউন্ডুলে ছেলের হাতে কে মেয়ে দিবে? দিন দিন হচ্ছে একটা অসভ্য। শাবাব বাবার কথা কিছুটা শোনাচ্ছে। বিয়ের কথা শুনতে পেয়ে সে চেয়ার টেনে বসে বলল, ভালো কথা মনে করেছো, আমাকে বিয়ে করিয়ে দাও। তোকে ঘর থেকে বের করব আমি। সুরাইয়া গদ গদ কণ্ঠে বললেন, আব্বা মেয়ের পছন্দ হয়েছে, ঠিকানা দে, আমরা গিয়ে সব পাকা করে আসি। মেয়ে রাজি না, মেয়ের বাপও রাজি না, শুধু আমি রাজি। ফিরোজ আলমের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এক্ষুনি হামলে পড়ে ঠাস ঠাস করে গালে দুটো দিয়ে বসবেন। ফোঁস করে উঠছেন তিনি। শাবাব বলল, বাবা এমন অজগর সাপের মতো ফোঁস করছো কেন? এবার আর গালটা নিরাপদ রইল না। পরপর কয়েকটা চর পড়ে তবদা খেয়ে গেল শাবাব। বাবা মা কোনোদিন তার গায়ে হাত তোলেনি, আজ প্রথম বাবা তাকে মেরেছে। খাবার ছেড়ে উঠে গেল সে। সুরাইয়া ছেলেকে আটকানোর চেষ্টা করলেন, না পেরে কান্নাকাটি করে ফিরোজ আলমকে দোষারোপ করলেন। তুমি আমার ছেলেকে কেন মেরেছ? কে তোমার কানে বিষ ঢেলেছে? তুমি ওকে ইদানিং সহ্যই করতে পারো না। ফিরোজ আলম দাঁতে দাঁত চেপে বললেন, আমার তো এতদিনে চোখ খুলেছে, আফসোস আরো আগে কেন চোখ খুললো না? তুমি এখন অন্ধের মতো ছেলেকে তুলো করো। ভবিষ্যতে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবে না। যে ছেলে এখনো আদর দিয়ে বেয়াদব বানাচ্ছ, সেই তোমার আশা ভঙ্গ করবে। দেখো,
যে ছেলেকে সামান্য চড় দেওয়ায় তুমি কান্নাকাটি করছো, যেই ছেলের দেওয়া ব্যথাতেই তুমি একদিন সময় কাঁদবে, দেখবে ঠিকানা হবে তোমার বৃদ্ধাশ্রম। আমার জীবনে আফসোস থেকে যাবে। না পারলাম ছেলেকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে, আর না পারিবারিক সামাজিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে। তোমার পাশাপাশি সমান দোষী আমিও। আমার চোখ খুলে গেছে, দয়া করে নিজের চোখ দুটো খুলে আশেপাশে তাকাও।